নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি সোমনাথ মুখোপাধ্যায়। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান সাতটার সাতকাহন। আজ আমাদের নজরে পশ্চিমবঙ্গ। একটি মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি টুইট ঘিরে শুরু হয়েছে ধোঁয়াশা, অভিযোগ পাল্টা অভিযোগের পালা। গত 27শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় একটি টুইট করেছিলেন। দিল্লিতে এক পরিযায়ী শ্রমিক, এক মহিলা এবং তার শিশুকে মেরেছে দিল্লির পুলিশ, ছবি দিয়ে পোস্ট করেছিলেন। কিন্তু দিল্লির পুলিশ কিন্তু অন্য কথা বলছে। দিল্লির পুলিশ দাবি করছে সম্পূর্ণ মিথ্যে কথা। মহিলা সারাদিন কোথায় ছিল, কি করেছে তা অব্দি সিসিটিভি ফুটেজ কিন্তু দিল্লি পুলিশ প্রকাশ করেছে এবং বলা হচ্ছে এই ভিডিও, দিল্লি পুলিশ দাবি করছে এই ভিডিও মালদার তৃণমূল নেতা বাপি খানের নির্দেশে সেই মহিলা সাজনুর পারভিন অভিযোগ করেছিলেন। এই ঘটনার পরে কি শাস্তি হতে পারে তৃণমূল বা তৃণমূল নেত্রীর? আমার সঙ্গে ইতিমধ্যে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক তথা পশ্চিমবঙ্গের একজন খুব পরিচিত রাজনৈতিক মুখ সুমন গঙ্গোপাধ্যায়। সুমন, তোমাকে স্বাগতম। ধন্যবাদ। সুমন, এই ধরনের ঘটনা, তুমি ঘটনাটা সকাল থেকে হয়তো নজরে করেছো, তো এই ধরনের ঘটনায় কি কোনো শাস্তি হতে পারে? না, দেখো, সাধারণত এটা তো সাইবার ক্রাইমের মধ্যে পড়ছে। সাইবার ক্রাইমের জন্য নমিনাল শাস্তিটুকু হতেই পারে। তবে মুখ্যমন্ত্রী, যেটা আমি মনে করি, মুখ্যমন্ত্রী যেটা একটা সচেতন পদ, তিনি একটা সচেতন পদে আছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আছেন, তার হয়তো এই ধরনের টুইট করার আগে একটু একটু ভেবে চিন্তে একটু খোঁজখবর নিয়ে করা উচিত ছিল। তবে সাধারণত সাইবার ক্রাইমের যে অ্যাক্ট আছে, দেখুন, এটা তো কোনো মারাত্মক মানে ফৌজদারি অপরাধ নয়, এটা সাইবার ক্রাইম অপরাধ। সাইবার ক্রাইম অপরাধ তুমি নিশ্চয়ই জানো যে রাজনীতিবিদদের পক্ষে এই ধরনের অপরাধ, মানে সাইবার ক্রাইম লঙ্ঘন করার মতো অপরাধ এর আগে একাধিকবার হয়েছে। এমনকি খোদ প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আমরা দেখেছি, তিনি একাধিকবার এরকম সাইবার ক্রাইমে একাধিক মামলায় তিনি মানে একাধিক ভুল তিনি করেছিলেন। সুতরাং আমার মনে হয় না যে খুব বড় কিছু একটা মানে ব্যবস্থা বা খুব কঠিন বা জেল হতে পারে, এরকম কোন অপরাধ হয়তো এটা নয়। তবে হ্যাঁ, আমি আবার বলছি, যেহেতু এটা উনি মুখ্যমন্ত্রী, উনি একটি রাজ্যের প্রধান, সুতরাং প্রশাসনিক দিক থেকে তার আরো সচেতন হওয়া উচিত ছিল। এবং এটা তো বাস্তব কথা যে আমি একটা শুধু বলতে চাই, যেটা হচ্ছে খুব বাস্তব কথা, এই ভুলটি করে উনি বিজেপির করে কিন্তু বলটি ঠেলে দিয়েছেন। বিজেপি এটা নিয়ে এখন, তুমি জানোই যে আজকে সোমেন্দু অধিকারী, যিনি কাঁথির কাঁথির সাংসদ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই, তিনি কিন্তু দিল্লি সাইবার ক্রাইম থানায় একটি লিখিতভাবে একটা অভিযোগ দায়ের করেছে এবং তিনি একটি মারাত্মক অভিযোগ করেছেন যে এই ঘটনার ফলে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতির উস্কানি উনি দিচ্ছেন। তবে কতটা সাম্প্রদায়িক সম্প্রীতি উস্কানি উনি দিচ্ছে সেটা জানি না। তবে এইটুখানি বলতে পারি যে একজন সাংবাদিক হিসেবে, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, যে মানে জেল খাটার কোনো অপরাধ কিন্তু এটা নয়। কারণ এর আগেও একাধিক রাজনীতিবিদ এই ধরনের সাইবার ক্রাইমের যে নিয়ম লঙ্ঘন করেছেন। সুতরাং হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখন এটা ভুল স্বীকার করে নেন, সেক্ষেত্রে হয়তো এই মামলা থেকে উনি বেরিয়ে আসতে পারেন বলে আমার ধারণা। কিন্তু ঘটনার পরে থেকে 12 থেকে 16 ঘন্টা হয়ে গেল, এখনো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় টুইট অ্যাকাউন্টে অর্থাৎ এক্স হ্যান্ডেলে কিন্তু সেই ছবি এখনো জল করছে। ছবিটির মধ্যে যেহেতু একটি বাচ্চা রয়েছে, একটা বাচ্চার কানে একটা কোনো একটা দাগ রয়েছে, সেটা সেই ছবিটা আমরা দেখাবো না বা দেখাচ্ছি না এথিক্যালি, যেহেতু পারি না কানের মধ্যে কোনো ব্যথা লাগা বা দেখার। কিন্তু এই ঘটনাটা কিন্তু এখনো মমতা বন্দ্যোপাধ্যায় টুইট অ্যাকাউন্ট অর্থাৎ এক্স হ্যান্ডেলে কিন্তু এখনো রয়েছে। না, দেখো, এটা তো বাস্তব কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ববান নেত্রী, দায়িত্ববান নাগরিক এবং একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। সুতরাং আমার যেটা মনে হয়, দেখুন, এটা তো বাস্তব কথা দিল্লি পুলিশ বলেছে, কিন্তু খুব বাস্তবভাবে আমি একটা যেটুকুনি বলতে পারি বা বুঝতে পারি, এর আগেও একাধিক ক্ষেত্রে দেখেছি যে মানে তথাকথিত বিজেপির হাতে থাকা যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোতে কার্যত অনেক ক্ষেত্রে জোর করে বা অনেক ক্ষেত্রে কার্যত মানে মানে বিভিন্ন রকম ভাবে কিন্তু সেটা ব্যাপারটাকে মেলাইন করে অনেক ক্ষেত্রে বলেই নেওয়া হয়েছে যে যারা অপরাধী তাদেরকে দিয়ে স্বীকার করানো হয়েছিল যে তারা অপরাধটা করেননি বা তারা আক্রান্ত হচ্ছেন না। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা ভেবে এটা করেননি। তুমি যদি জানো যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত আছেন, বীরভূমে একাধিক কর্মসূচি চলছে। তবে আমার মনে হয় যতক্ষণ সত্যতা সরকারি তরফে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজ্যের মুখ্যমন্ত্রী, তার তো সিএমও আছে, তার সাইবার সেল আছে, সম্ভবত তিনি যতক্ষণ সেখান থেকে সঠিক
মানে তিনি যতক্ষণ ক্লারিফিকেশন না পাবেন বা তিনি যতক্ষণ সিদ্ধান্ত না আসবেন যে এটা ভুল, ততক্ষণ হয়তো উনি রাখতে পারে। তবে এটা সম্পূর্ণ তার টুইট, তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি নিশ্চিতভাবে যদি এটা সত্যি ফেক হয়ে থাকে তাহলে উনি নিশ্চয়ই উইথড্র করে নেবেন। এই ঘটনার সাথে কিন্তু দিল্লি পুলিশ দুজনের নাম উল্লেখ করেছে। এক মালদার হাজতপুরের তৃণমূল নেতা বাপি খান, এবং যে মহিলা দাবি করেছে সাদ্দুর পারভিন তার ভাগ্নি, এবং আরেকটি নাম আসছে বীরভূমের কোন এক সংবাদকর্মী সুদীপ দাস। বাপি খানের নির্দেশে আমি শুনেছি, এটা তো অবাক কাণ্ড। তুমি এটা বলছো এই ধরনের ওই মহিলা এই ধরনের কথা বলেছেন। দেখো, এটা তো কথা তৃণমূল কংগ্রেস অন্তত এই বিষয়টাকে নিয়ে আমি জানি, এটা বিশ্বাস করি, রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি, একটা রাজনীতি করার চেষ্টা অবশ্যই তারা করছেন। একটা হিন্দু মুসলিম একটা পরিযায়ী শ্রমিক এরকম ব্যাপার করছেন, যেটা বারবার করে অভিযোগ আসছে। দেখো, এটা খুব বাস্তব কথা যে এই প্রথম কিন্তু গোটা ভারতবর্ষের বুকে বাঙালিদের উপর আক্রমণ আসছে না। এবং আমি একটা দৃঢ়তার সঙ্গে একটা কথা বলতে পারি যে পশ্চিমবঙ্গেও কিন্তু অনেক ক্ষেত্রে বাঙালিদের উপর যে বাঙালিদের যে ন্যায়, বাঙালিদের যে দাবি, বাঙালিদের যে অধিকার, সেই অধিকার কিন্তু এই পশ্চিমবঙ্গেও কিন্তু হরণ করা হচ্ছে। সুতরাং রাজনীতিকে সামনে রেখে যদি সত্যি বাঙালিদের বাঙালি বাঁচাও আন্দোলনের ডাক যদি ওঠে, আমি তাতে বলবো আক্ষরিক অর্থে সেটা কিন্তু বাঙালিদের পক্ষে খুব ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। কারণ বাঙালিদের নিয়ে যদি কেউ রাজনীতি করে থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে বাঙালিদের বই করে। তোমার কাছে ফিরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপির মুখপাত্র দেবাশিস সরকার যুক্ত হয়ে গেছে। দেবাশিস বাবু, আপনাকে স্বাগতম। দেবাশিস বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টুইট এবং দিল্লি পুলিশের দাবি আপনাদেরকে একটু রাজনীতিতে জল দিল না? দেখুন, মমতা ব্যানার্জি যে বক্তব্য, আমরা যে বক্তব্যের সঙ্গে অনেক আগে পরিচিত, যে উনি মিথ্যে কথা এবং ভুল কথা, আপনার আওয়াজ খুব কেটে যাচ্ছে। কখনো আপনার রাজনৈতিক স্বার্থে বলে, হ্যাঁ বলুন। দেখুন, মমতা ব্যানার্জি যে জাতীয়, দেখুন, রাজ্যের ভুয়ো মুখ্যমন্ত্রী, আমরা এমন রাজ্যে বাস করি যেখানে আপনার ভুয়ো ডাক্তার, ভুয়ো শিক্ষক, ভুয়ো আইপিএস, ভুয়ো মুখ্যমন্ত্রী, এবং রাজ্যের যে মুখ্যমন্ত্রী তিনি তো নিজে একজন ভুয়ো মুখ্যমন্ত্রী। 2021 নির্বাচনে ভোটে হেরে গেছিলেন, তারপরে আবার জিতে এসছেন। ভুয়ো কি করে বলছেন? উনি তো ভবানীপুরে বাই ইলেকশনে জিতে এসছেন। আপনার অডিও খুব কাটছে, খুব সহজ। আমি আরেকবার পিসিআর কে বলবো দেবাশিস বাবুকে রিজয়েন করাতে, ওনার অডিও প্রচুর ডিস্টার্ব করছে। সুমন, আমরা যে আলোচনায় ছিলাম, উনি বলছেন ভুয়ো মুখ্যমন্ত্রী কি কথাটা বলা যাবে? কারণ উনি তো বাই ইলেকশনে জিতে এসছেন। অবশ্যই রাজ্যে ভুয়ো পুলিশ, মানে দেবাশিস বাবু একজন রাজনৈতিক কর্মী, রাজনৈতিক মানুষ, একটি রাজনৈতিক দলের মুখপাত্র। তিনি যদি এইভাবে, আমি রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, আমি রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তা সত্ত্বেও বলছি এইভাবে ভুয়ো মুখ্যমন্ত্রী বলে কিন্তু আলটিমেটলি সেই এলাকার মানুষ, যে এলাকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে জয়ী করিয়েছেন, তাদেরকে কিন্তু এটা অপমান করা হচ্ছে। এবং জনগণকে অপমান করে একদম অনুষ্ঠিত যে কোনো রাজনৈতিক কর্মীকে তার কাছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে অবশ্যই হেরেছেন, কিন্তু মানুষের রায়টা কিন্তু ভবানীপুর থেকে জিতেছেন। সুতরাং ভুয়ো মুখ্যমন্ত্রী বলা, আমি বলবো চূড়ান্ত, মানে এটাই আমি বলবো এটাই রাজনৈতিকভাবে বিজেপির কালচার। কারণ বিজেপি তো গণতন্ত্রে বিশ্বাস করে না, তাই বিজেপির কাছে হচ্ছে যারা বিজেপির ভোটার নন, দেবাশিসবাবু কি বলবেন? সবাই তাদের কাছে ভুয়ো হয়ে দাঁড়ায়। দেবাশিসবাবু কি বলবেন? আমি তীব্র প্রতিবাদ করছি। ঠিক আছে, এরা ফিশ ফ্রাই খাওয়া পার্টি নবান্নতে, এরা দেবাশিসবাবু, আপনার অডিও খুব কেটে যাচ্ছে, আপনার অডিও প্রচন্ড কেটে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে বিতিন, আমার সহকর্মী কলকাতা স্টুডিও থেকে। বিতিন, এই ঘটনার পরে কি ধরনের পদক্ষেপ নিতে পারে দিল্লি পুলিশ? দেখো, আইন সবার জন্যই সমান। সেটা একজন সাধারণ মানুষ, তিনি যদি এই ধরনের মিথ্যে ভিডিও বা ছবি পোস্ট করে জনমানুষের একটা অংশের মধ্যে একটা বিভ্রান্তিমূলক প্রচার বা একটা বিভ্রান্তিমূলক
মানসিকতা তৈরি করে, চেষ্টা করে, সেক্ষেত্রে একটা সাধারণ তুমি বা একটা সাধারণ মানুষের ক্ষেত্রে আইন যে পদক্ষেপগুলো নিতে পারে একজন মুখ্যমন্ত্রী বা একজন কেন্দ্রীয় মন্ত্রী বা প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও একই। আইনের ঊর্ধ্বে কেউ নয়, এটা প্রথমে মাথায় রাখতে হবে। অবশ্যই বিতিন তোমাকে আসবো। দেবাই বাবু, আপনি বিজেপির মুখপাত্রের পাশাপাশি আপনি একজন আইনজীবী, এই ধরনের কি কি শাস্তি হতে পারে তৃণমূল নেত্রীর? দেখুন, যদি আপনার সোশ্যাল মিডিয়ায় মানুষকে বিভ্রান্ত করবার জন্য এই জাতীয় আপনার কাজ করা হয়, জেনে বুঝে ফেক ভিডিও তো আপনার প্রচার করা হয়, সাইবার ক্রাইম একটা আপনার মামলা হবে এবং সেক্ষেত্রে এর বিরুদ্ধে আপনার 6 মাস অব্দি পানিশমেন্ট আছে আপনার, ঠিক আছে? শুধু অ্যাপোলজি দিয়ে কাজ হবে না, কারণ ওনার ভুলভাল বক্তব্যে আপনার একটা কমিউনাল রায়ট তৈরি হতে পারে, রাজ্যে একটা মালসান তৈরি হতে পারে এবং মানুষের মধ্যে একটা বড় বিভ্রান্তি হতে পারে। উনি একজন সাংবিধানিক প্রধান, উনি একজন অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, সেখান থেকে দাঁড়িয়ে এইভাবে আপনার রেকুলেশনে আপনার কথাবার্তা বলা, যেহেতু আমরা দেখেছিলাম খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের সময় যে আপনার গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে, পার্কিস্টির ধর্ষণ মামলা কি বলেছিল, কাস্টমারের সঙ্গে ব্যবসা ঘটেছে। উনি না জেনে বুঝে অনেক আপনার ভুলভাল মন্তব্য করে। আমাকে এই কারণে ভুয়ো মুখ্যমন্ত্রী বলা হয়েছে। এই মুহূর্তে পশ্চিমবাংলায় প্রায় 1 কোটির উপরে আপনার ভুয়ো ভোটার আছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকে ঢুকিয়ে সেই ভুয়ো ভোটার উনি ক্ষমতায় আছে, পশ্চিমবাংলার মানুষের ভোটে উনি ক্ষমতায় নেই, এই জন্য ওনাকে ভুয়ো মুখ্যমন্ত্রী বলা হয়েছে। এবং দেখুন, করছে দেশের সুরক্ষা তিনি উনি খেলছে, রাষ্ট্রের খেলছে। আপনাকে বুঝতে হবে বাঙালি আর বাংলাভাষী এক না। বাংলাদেশ থেকে আগত যে বাংলাভাষী আর পশ্চিমবাংলা বাঙালি এক না। বাঙালি সে যে বাংলা কালচারে বিশ্বাস করে, যে মানে, যে পয়লা বৈশাখ মানে, যে বাংলা ক্যালেন্ডার মানে, যে নবান্ন উৎসব মানে, সে হচ্ছে বাঙালি। কিন্তু যে বাঙালিদের পুজো হিসেবে হামলা করে, বাঙালিদের মন্দিরে মূর্তিতে হামলা করছে, কখনো বাঙালি হতে পারে না। বাংলায় কথা বললে তো বাঙালি হয় না। যাদের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীদের উপরে যে কঠোর হতে পারে না। দেবেশবাবু, বাংলা ভাষীদের উপর যে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশি চিহ্নিতকরণের জন্য, সেখানে কিন্তু অনেকটাই মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে কিন্তু এগিয়ে গিয়েছিলেন, বিশেষ করে আসাম থেকে এনআরসি চিঠি এই বাংলার নাগরিকের কাছে আসার পর থেকে। এবং তারপরে থেকে কিন্তু কার্যত ভাষাটা আন্দোলনকে 21শে জুলাই মঞ্চে দাঁড়িয়ে বাংলা ভাষা আন্দোলনকে কাজের সামনে রেখে কিন্তু তিনি ভোটের গুটি সাজিয়েছিলেন। তবে আজকের এই ঘটনা বা 27 তারিখে এই ঘটনার পরে কতটা আপনারা লাভবান হলেন, বিজেপি কতটা লাভবান হলেন রাজনৈতিকভাবে? লাভ আপনার বিষয়টা পরে আসবে। প্রথমে আসবে রাজ্যের সুরক্ষা। উনি ভোট ব্যাংকে রাজনীতি করতে গিয়ে বাংলাদেশকে জামাতে রোহিঙ্গাদেরকে আপনার দেদার উপরে ঘটিয়েছে। ওনার নেতারা, মন্ত্রীরা, বুথ প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্টরা দাঁড়িয়ে থেকে তারা করে এদেরকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বানিয়ে দিয়েছে। তৃণমূলের বিভিন্ন অফিসিয়াল নেত্রী, মন্ত্রীরা আপনার রাজনৈতিক মঞ্চ থেকে বলেছে যে বাংলাদেশ থেকে আগত ভোটার গুলো দিতে হবে। উনি অ্যাকচুয়ালি আপনার ক্ষমতা ধরে রাখার স্বার্থে আপনাকে আসবো দেবাইবাবু, আপনার কাছে আসবো এই মুহূর্তে, যখন আপনার বিরোধী দেবাইবাবু আপনার কাছে আসবো। আমার সাথে রয়েছেন সুমন বাবু, আপনি কি বলবেন এই অনুপ্রবেশ এবং উনি যে অভিযোগ করলেন তৃণমূল নেতারা আধার কার্ড বানিয়ে দেন? না দেখুন, এটা তো অস্বীকার করার জায়গা নেই যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ কেন্দ্র এবং রাজ্য হাত ধরাধরি করে করছে। কারণ এটা খুব বাস্তব কথা যে আমরা আবার বলছি, আমরা আগেও বলেছি, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যে এই অবৈধ ভোটারদের ভোটে, যে আমি তো অবৈধ মুখ্যমন্ত্রী বলছি না, অবৈধ ভোটার প্রায় কয়েক কোটি অবৈধ ভোটার যে পশ্চিমবঙ্গে আছে, সেটা নিয়ে তো কোনো প্রশ্ন থাকতে পারে না। সেটা বারবার করে আমি যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, আমি যে রাজনৈতিক দলে বিশ্বাসী, তারা বারবার করে বলে যাচ্ছি। পাশাপাশি এটা আমরা বলতে চাইছি যে যারা ঢুকছে, যারা বাংলাদেশ থেকে ঢুকছে যে কোনো বর্ডার দিয়ে, ফেন্সিং ছাড়া অঞ্চলেও কিন্তু মানে বর্ডারের গেট আছে, সেই গেট দিয়ে যারা ঢুকছে তারা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বিএসএফ কে ম্যানেজ করে ঢুকছে। বিএসএফ এর আমি তাদের সম্মান রেখেই বলছি, বিএসএফ তো কেন্দ্রের বিএসএফ এর
আমি সব বিএসএফ এর সবাইকে বলবো না, তাহলে আমাদের যারা দেশের জওয়ান তাদেরকে অপমান করা হবে। বিএসএফ এর একটা বড় অংশকে কিন্তু আমরা দেখেছি যে তারা ম্যানেজ করে ঢুকছে। আপনি জানেন যে এর আগেও বিএসএফ এর একজন আধিকারিককে কিন্তু মানে একাধিক আধিকারিক কিন্তু গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র এই কারণে। সুতরাং আমি এটা বলতে চাইছি যে আমি কোনো রাজনৈতিক বিতর্কে না গিয়ে বলছি এটা খুব বাস্তব কথা। পশ্চিমবঙ্গের তৃণমূলের অন্যতম শক্তি হচ্ছে এই সমস্ত বহিরাগত, এই সমস্ত অনুপ্রবেশকারী ভোটাররা। আবার এটাও বাস্তব কথা, এই সমস্ত বহিরাগত অনুপ্রবেশকারী ভোটারদের সাহায্য করার জন্য কোথাও কোথাও জানো কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ বাহিনী, যে বাহিনীর একাংশ বড় বড় তারা হয়তো লোকাল এই তৃণমূল নেতা বা যাদের কথা দেবাশিস বলছেন তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে তারা কিন্তু এই সমস্ত বহিরাগত ভোটারদেরকে পশ্চিমবঙ্গে ঢুকতে সাহায্য করছে। আমি আবার বলছি দুটোই কিন্তু ভারতবর্ষের যে মানে সুরক্ষার ক্ষেত্রে ক্ষতিকারক। আমি একবারও স্বীকার করছি না, আমি দেবাশিস সঙ্গে সম্পূর্ণ সহমত যে পশ্চিমবঙ্গে একটা বড় অংশ ভোটার যারা কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোটার, এবং তাদের কিন্তু এই তৃণমূল কংগ্রেস নামক যে রাজনৈতিক জোকারদের মঞ্চ আছে, সেই মঞ্চের যারা নায়ক নায়িকা তারা কিন্তু এইভাবে এই বহিরাগত ভোটারদেরকে কখনো ভোটার কার্ড কখনো আধার কার্ড বানিয়ে সুমন তোমার কাছে ফিরবো। বিতিন তুমি কি বলবে? তুই দুজনের কথাই শুনলেন। দেখো, একদমই তার কারণ এটা শুধুমাত্র রাজ্য সরকারকে দায়ী করা যাবে না। তার কারণ কেন্দ্রীয় যে সরকার তাকেও কিন্তু আরো কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। কারণ এক্ষেত্রে দেখো, পাকিস্তানের তর সন্দেহে সিআরপিএফ গ্রেপ্তার হয়েছে গত মাসে। এর আগেও বিএসএফ এর বহু কর্মী বা অফিসার তিনি গরু পাচার কেন্দ্রে কিন্তু কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে এসেছে, তাদেরকে ডেকে পাঠানো। সুতরাং বাহিনী, কেন্দ্রীয় মানে এক্ষেত্রে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ তাদের একটা অংশ যে স্থানীয় নেতাদের সঙ্গে হাতে হাত রেখে বা যোগসূত্র রেখে এই ধরনের কাজ করছে না, এটা বলা যাবে না। এটা অতি বড় যে দেশপ্রেমিক সেও মানবে না। কিন্তু এই জায়গাতে সব থেকে বড় যে কাজটা করতে হবে, যে এই যে শুরু হয়েছে এই এসআইআরটাকে মান্যতা দিয়ে করতে সাহায্য করতে কিন্তু রাজ্য সরকার যে পদক্ষেপ গ্রহণ করছে বা যেভাবে এটাকে আমি ভাষা আন্দোলন বলতেই চাই না, ভাষা আন্দোলন, আন্তর্জাতিক ভাষা আন্দোলন বা যা ভাষাকে কেন্দ্র করে যে সমস্ত আন্দোলন হয়েছে তার একটা গরিমা আছে। সেই গরিমাকে ওই অনুব্রত মণ্ডলের জেলা থেকে শুরু করে আর রবীন্দ্রনাথ তারা তো বিদ্যাসাগরের ছবি নিয়ে ভাষা আন্দোলনের পদযাত্রা হওয়া উচিত ছিল। যিনি বর্ণ পরিচয় ওটার জন্য এখানে তো আবার বর্ণ পরিচয় রাজ্যের প্রভাবশালী নেতা সাংসদ তিনি তো বর্ণ পরিচয় আরেকজন লিখেছেন বলে দাবি করেছিলেন। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু বিষয়টা হলো এই ভাষা আন্দোলন বলে দেখে নেওয়া যাবে না। দেখো, ভাষা আন্দোলন বিতিন এটা তো 2026-এর গুটি সাজানো, 2026-এর গুটি সাজানো। আমরা ফিরবো দেবাশিস বাবুর কাছে। দেবাশিস বাবু, আপনি যে লজ্জাজনক ঘটনা, দিল্লির ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত তদন্তটা উঠে এসেছে, ওই মহিলা এবং তার স্বামী যারা মালদার একজন নেতা, শাসক দলের একজন সক্রিয় কর্মী, পরামর্শই ফেক ভিডিও বানান এবং সেই ভিডিও বানিয়ে সেই মালদার শাসক দলের নেতার কাছে আবার পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপ মারফত, এবং তিনি সেটাকে রাজনৈতিক ভাবে তার রাজনৈতিক দল সেটাকে ভাইরাল করার চেষ্টা করে এবং তার ভাইরাল কিন্তু করেছে যতদূর জানা যাচ্ছে বিতিন এটা ভাইরাল করেছে মূলত বীরভূমের একজন সাংবাদিক, বীরভূমের সাংবাদিক সুদীপ দাস। আরে সেই সাংবাদিকের পেছনে তো একজন নেতা রয়েছে। যে কথা এই যে দুজন অর্থাৎ মহিলা এবং তার হাজবেন্ড তাদেরকে যখন থানায় বসিয়ে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পরশুদিন রাত 10টার সময়, তাদেরকে বড়বিহার থানায় নিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখান থেকে এই তথ্য উঠে আসছে যে তারা তদন্তে বাধ্য হয়ে তারা ভেঙে পড়ে এবং তারা স্বীকার করেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা একজন তোমার কাছে ফিরবো বিতিন, তোমার কাছে ফিরবো বিতিন, তোমার কাছে ফিরবো বিতিন। সুমন শুনতে পাচ্ছ? বিতিন সুমন শুনতে পাচ্ছ? সুমন, হ্যাঁ পাচ্ছি। এই যে ঘটনা, এই ঘটনায় কতখানি সুবিধা পেল বিজেপি?
না দেখুন, এটা তো বাস্তব কথা। যে আন্দোলনটা শুরু হয়েছিল বিজেপির বিরুদ্ধে, যে একমুখী আন্দোলনটা হচ্ছিল, এই ধরনের মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল পদক্ষেপ, জানি না এটা ইচ্ছাকৃত ভাবে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কিনা। কারণ আমরা তো বারবার করে বলে এসেছি যে দিল্লিতে যতদিন বিজেপি ততদিন পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তৃণমূলের অস্ট্রেলিয়ান হচ্ছে বিজেপি। কিন্তু এটা এই ধরনের ভুল পদক্ষেপ নেওয়ার ফলে অবশ্যই অনেকটাই বিজেপি এগিয়ে গেল। কারণ যেভাবে একটা আন্দোলন শুরু হয়েছিল যে বিজেপির শাসিত রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা ঘটছে, সেটা কিছুটা হলেও যে এই ধরনের ঘটনা যে কিছুটা হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল চালে কিছুটা হলো 1% হলেও অক্সিজেন পেল বিজেপি, বলে আমি অন্তত মনে করি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব মারাত্মক ভুল। আমি বলছি, আমি একদমই বলছি, সামনে রেখে উনি এখানে তো আমি একদমই বলছি, দাঙ্গা আমি একদমই বলছি যে একদম দেবাশিস বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। দেবাশিস বাবু, আপনারা এরপরে আপনাদের তরফ থেকে সৌমেন্দু অধিকারী একটি দিল্লি সাইবার ক্রাইমে কিন্তু কেস করেছে, মামলা দায়ের করেছে, মানে এফআইআর করেছে। এখনো মামলা দায়ের হয়েছে কিনা আমি জানি না, এফআইআর করেছে। এরপরে রাজ্যে আপনাদের কি পদক্ষেপ নিতে যাচ্ছেন আপনারা? দেখুন, এই মুহূর্তে মমতা ব্যানার্জি আমাদের টার্গেটের বিষয় না, বা তৃণমূল আমাদের টার্গেটের বিষয় না। আমরা ক্ষমতায় পশ্চিমবাংলা আসবো বলে মরিয়া না। আমাদের মেইন যে আমাদের চিন্তার বিষয় ভারতবর্ষের ডেমোগ্রাফি এবং পশ্চিমবাংলার ডেমোগ্রাফি। পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আপনার মোথাবাড়ির মতো, মুর্শিদাবাদের মতো, মালদার মতো আপনার ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। সেখানে পাকিস্তানপন্থী, বাংলাদেশপন্থী চিন্তা ভাবনা আপনার হচ্ছে লালন পালন করা হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রীর ওই ফেক ভিডিওটা বড় ইম্পর্টেন্ট বিষয় না। আমাদের বক্তব্য, উনি খুব সুপরিকল্পিত ভাবে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করে উনি এসআইআর এবং হচ্ছে এনআরসির প্রসেসটাকে আপনার মানুষের মধ্যে বিভ্রান্তির জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। উনি এটা দেখাবার চেষ্টা করছে যে 2026-এ পশ্চিমবাংলায় ভোট আছে এবং বিজেপি হচ্ছে বাঙালি বিরোধী, এই জন্য বিজেপিকে ভোটটা দেবে না। 2021-এ যে ছকে ভোটটা হয়েছিল, বাংলা তার বাংলা মেয়েকে চায়, বাঙালি মেয়েকে চায়। উনি এটা দেখাতে চাইছে যে আমি বাঙালি, তাই তোমরা আমাকে ভোট দাও, বিজেপি বাঙালি বিরোধী। মূল বিষয়টা হচ্ছে উনি বাংলাদেশি অনুপ্রবেশকারী, যারা ভারতবর্ষের জন্য খুব মারাত্মক একটা চিন্তার বিষয়, তাদেরকে ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার ভোটার বানিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। চিন্তার বিষয় এইটা। কারণ আজকে ঘরের দুয়ারে আপনার মোথাবাড়ি, মুর্শিদাবাদ চলে এসছে। আজকে পশ্চিম বাংলায় বসে হিন্দুরা নিজের ঘর বাড়ি ছেড়ে রাতের অন্ধকারে মালদায় পালিয়ে যাচ্ছে। আপনি চিন্তা করতে পারছেন? যেটা আমরা বাংলাদেশে দেখেছি, পাকিস্তানে দেখেছি। পশ্চিম বাংলা এখনো হিন্দুরা আপনার সংখ্যাগুরু, ভারতবর্ষে হিন্দুরা সংখ্যাগুরু। তাও পশ্চিম বাংলার ডেমোগ্রাফি এমন ভাবে চেঞ্জ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী যে হিন্দুরা ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। এটা প্রচন্ড চিন্তার বিষয়। এটা আমরা দেখছি বারবার, আমরা অনেক খবরও করেছি এই নিয়ে, যে কি মুর্শিদাবাদে কি হচ্ছে, মালদায় কি হচ্ছে, তারপর দক্ষিণ চব্বিশ পরগনার খবর করেছি আমরা। কিন্তু আজকের এই ঘটনার পরে তৃণমূলকে যে নিজেদের দিকে বলটা ঠেলে নিয়েছিল, সেই বলটা কতটা বিজেপি নিতে পারে, বিজেপি কতটা সুবিধা পাবে? দেখুন, 2026-এ বিজেপি পশ্চিমবাংলার ক্ষমতায় আসছে। প্রপারলি এসআইআর হয়ে যাওয়ার পরে তৃণমূলে যে 44% যে ভোট ব্যাংক ছিল, সেখান থেকে মিনিমাম 8 থেকে 10% আপনার ভোট কমবে। তাদের ভোট 30%-এর গায়ে গায়ে আসবে এবং এই সন্ত্রাসের দুর্গ যেটা মমতা ব্যানার্জি বানিয়েছে, তাসের ঘরের মতো ভেঙে পড়বে। উনি এটা বুঝতে পেরেছে যে বিজেপি 2026-এ ক্ষমতায় আসছে কারণ ভুয়ো ভোটারদের বাদ দেওয়া হবে, বাংলাদেশি ভোটারদেরকে বাদ দেওয়া হবে। ওনার 44% ভোটটা 30%-এ নেমে আসলে উনি এই পুরো যে সন্ত্রাসের দুর্গটা বানিয়েছে, এই দুর্গটা ধূলিসাৎ হয়ে যাবে। যার ফলে মানুষের মধ্যে বিভ্রান্তি করে এটা করবার চেষ্টা করছে বিজেপি। করে তুমি কি বলবে? বিজেপি আমি শুধু বলবো যে বাংলার মানুষ কখনো চোরতা দিয়ে ডাকাত আনবে না। এটা আমার বাংলার মানুষের প্রতি দৃঢ় বিশ্বাস আছে যে বাংলার মানুষ চোরতা দিয়ে ডাকাত আনবে না। কারণ যে দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যার যে দলের, সেই শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকতে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সবচেয়ে বেশি গণতন্ত্রকে হত্যা করেছে। সেই গণতন্ত্র হত্যাকারী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপি আসবে। আমার মনে হয় বাংলার মানুষ আর এই প্রথম যে ভুলটা করেছিল তৃণমূল কংগ্রেসকে এনে, দ্বিতীয়বার আর সেই ভুল করবে বলে বাংলার মানুষকে আমার মনে হয় না। সুতরাং বিজেপির বাংলায় ক্ষমতা আসাটা এটা দিবাস্বপ্ন। কারণ আমি আবার বললাম, পশ্চিমবঙ্গের বুকে আজকে যে এই কিছু একটা বলতে চাইছে দেবাশিস বাবু কি একটা বলতে চাইছে? বলুন দেবাশিস বাবু, হাতে একটা সময় কম। উনি বোধহয় রাজ্যের খবর রাখে না। হ্যাঁ, উনি রাজ্যের খবর রাখে না।
বিজেপি পশ্চিমবাংলার প্রধান বিরোধী পার্টি 40% ভোট নিয়ে, ওই 40% ভোটটা পাকিস্তান বাংলাদেশ থেকে আসেনি, এটা পশ্চিমবাংলার লোকেরা দিয়েছে। বিজেপি দেবাশিস বাবু হয়তো ভুলে গেছেন, দেবাশিস বাবু হয়তো ভুলে গেছেন যে কেন্দ্রের বিজেপি সরকার কিন্তু সংখ্যাগরিষ্ঠ নেই, অর্থাৎ কেন্দ্রে কিন্তু দেশের মানুষ কিন্তু বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। তাই রাজ্যের মানুষ যে বিজেপিকে প্রত্যাখ্যান করবে না, বিজেপি 40% ভোট পেয়েছে বলেই যে ক্ষমতায় আসবে, আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ এই ভুলটা করবে। কারণ পশ্চিমবঙ্গ আমি আপাত মস্তকে একটি বাংলা বিরোধী দল, বাঙালি বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, এটা নিয়ে কোনো নিঃসন্দেহে কোনো প্রশ্ন থাকতে পারে না। কারণ আমি দেবাশিসবাবু খোঁজ খবর রাখেন, নিশ্চিতভাবে আমি জানি আমাদের পাশের রাজ্য অসম, আমাদের হাতে সময় কিন্তু আর 1 মিনিট, আমাদের হাতে সময় কিন্তু আর 1 মিনিট। দেবাশিস বাবু বলুন। শর্মা তিনি রবীন্দ্রনাথকে আসামের প্রাথমিক শিক্ষার পাঠ্য বই থেকে বাদ দিয়ে দিয়েছেন। যে দেবাশিস বাবুরা যে ভাবধারায় আসাম কেন, সেই ভাবধারায় রবীন্দ্রনাথ, উত্তরপ্রদেশ থেকে তো রবীন্দ্রনাথকে বাদ দেওয়া হয়েছে। একের পর এক রবীন্দ্রনাথ, একের পর এক আরো যারা বাঙালি, এবং একের পর এক বাঙালিদের বাদ দেওয়া হয়েছে। ভারতবর্ষের অন্যতম পশ্চিমবঙ্গ থেকে নোবেল প্রাপ্ত অমর্ত্য সেনকে, যে দেবাশিস বাবুর দলের নেতা, যদিও তিনি এখন তৃণমূলের বিজেপির কাছে চক্ষের শুল, সেই দিলীপ ঘোষ কিন্তু অমর্ত্য সেনকে অপমান করে ছাড়েনি। আমার মনে হয় দৃঢ়ভাবে, এবং আমি আরেকটা কথা স্পষ্ট করে বলতে চাই, সময় একদম শেষ। সুমন সময় শেষ। সুমন দেবাশিস বাবু কিছু বলতে, দেবাশিস বাবু একদম অল্প কথা, 30-40 সেকেন্ডে বলতে হবে আপনাকে। ওদের বোধহয় জানে না বিজেপি পার্টির জন্ম দিয়েছে কে। শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে আমরা বিজেপি পার্টির জন্ম হয়েছে এবং কংগ্রেস জন্ম হয়েছে। আমরা বাঙালি, বাংলা প্রেমী, এটা আপনাদের কাছ থেকে শিখতে হবে না। দালালি করে, পাকিস্তানের দালালি করে। আমার অনুষ্ঠানের সময় শেষ। বিপিন, বাঙালিকে বাঁচতে চাইলে বিজেপিকে দূরে সরাতে হবে। বাঙালির শত্রু বিজেপি, একইভাবে বাঙালির শত্রু, একইভাবে বাঙালির শত্রু তৃণমূল, একইভাবে বাঙালির শত্রু বিজেপি। এই নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। ধন্যবাদ দেবাশিস বাবু, ধন্যবাদ সুমন। আমার সঙ্গে এতক্ষণ ছিলেন সুমন গঙ্গোপাধ্যায় এবং দেবাশিস সরকার, দুজনকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আবার আগামী দিনে আপনাদের সাথে একসাথে আড্ডা মারবো। আমার সঙ্গে ছিলেন বিপিন সরকার। একদম সময় শেষ, তাই অনুষ্ঠান এখানেই আমাকে শেষ করতে হচ্ছে। তবে দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। আর আজকের কিন্তু যেটা বেরিয়ে এলো, পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন রং লাগছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেই সুবিধা পেয়েছিলেন বিভিন্ন জায়গায় বাংলা ভাষীদের ওপর আক্রমণের পর, সেই জায়গাটায় হয়তো তৃণমূল একটা হোঁচট খেল, হালে পানি পেল বিজেপি। এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। তবে তৃণমূল আদৌ শাস্তি পাবে কি, মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ শাস্তি পাবে কিনা, সেটা আইন বলবে, আমরা নয়। তবে এই ক্ষেত্রে 6 মাসের সাজা হতে পারে বলে আমাদের আইনে বলা আছে। আপনারা দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।